যদি বাংলাদেশ সরকার যদি স্বৈরাচার হয়ে ওঠে তাকেও নামাতে পারবে এই বাংলাদেশের জনগণ। আবার একদিকে আমরা দেখি যে আলিমের মতো একটা ছেলেকে একটু শুনবেন, আপনাকে কোন নিরস্ত্র একটা যারা ছেলের বাংলাদেশে এবং সেটাকে এটা যে ষড়যন্ত্রের অংশ, দলের অনেককে আমরা দেখি যে এটাকে উদযাপন করতে, এটা যে ষড়যন্ত্রের অংশ, পাশাপাশি এটা যে একটা ডিপ স্টেট প্ল্যান। আমি এটি নাম বলতে পারি, জাহিদ ভাই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পরিষ্কার করেছেন, সভাপতি তারপর বিভিন্ন চাপের মাধ্যমে আপনি অস্বীকার করতে পারেন না। সেটা ডিলিট করতে বাধ্য হয়েছেন। জামাতের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ইনসাফ কায়েমের নামে একটা অল্প বয়স্ক মেয়েকে সম্মুখ করার চিন্তা চেতনা, এই সবের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ এই যে শহীদুল্লাহ হলের সমকামিতাকে প্রশ্রয় দেওয়ার বিরুদ্ধে এই বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়ে যেতে পারে। আজকে এই ফেস দ্য পিপলের পায়োনিয়ার সাগর ভাই, উনিও যেভাবে সহযোগিতা করেছে এটাও আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা আসলে মনে করি যে সাধারণ শিক্ষার্থীবৃন্দু বলতে যে শিক্ষার্থীবৃন্দু, কারণ সাধারণ শিক্ষার্থীবৃন্দু শব্দটাও কুলসিত হয়ে গেছে, বিভিন্ন ব্যানার বিভিন্নভাবে কুলসিত করা হয়েছে। যারা কুলসিত করেছে তাদেরকে নিন্দা জানাই, কারণ তারা যদি নিজেদের পরিচয়ে রাজনীতি করতেন তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বলতে একটি শব্দ, সেটি তাদের সমহিমায় বিদ্যমান থাকতো বলে মনে করি। যাই হোক, সেটি করেনি, এটি একটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনা। পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কারের যে ব্যাপারটি, রাষ্ট্র সংস্কারের ব্যাপার বিএনপি নির্বাচনের আগে এবং গণঅভ্যুত্থানের আগে বিভিন্নভাবে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পলিসি দিয়েছে, 31 দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের। আর আরেকটি বিষয় হচ্ছে যে যেখানে আমরা সকল স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী একসাথে আন্দোলনকে সফল করেছি এবং চেষ্টা করেছি, সেটি অবশ্যই গণঅভ্যুত্থান। আবারও বলবো গণঅভ্যুত্থান। এবং গণঅভ্যুত্থানকে যারা বিপ্লব বলে দেখাতে চায়, ইতিহাসে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের কোনো এক কোনায় তাদের ঠাঁই নেই, অপরাধে ভরপুর। যে কারণে তারা মনে করছে যে এই বিপ্লবকে আঁকড়ে ধরে যদি সবকিছু গ্রাস করা যায়, রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান গ্রাস করার চেষ্টা করেছে, অনেক কিছু করার চেষ্টা করেছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি, যখন আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ আইনি পরামর্শক ব্যক্তিও যখন দেখি শিবির থেকে বেরিয়ে আসে, যাকে সরানোর কারণে পরবর্তীতে আমাদের সরকারের সাথে মত করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে সত্যি সে সাবেক শিবিরের একজন অংশ। পাশাপাশি আমরা এই রাষ্ট্রকে যদি এক টেবিলে সকল জনগণকে আনতে চাই, তাহলে আমাদেরকে এমন একটি ইন্টারেস্টেড জায়গায়, এমন একটি কমন জায়গায় আমাদের এক হতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সংস্কৃতির যে ধারাবাহিক, এই অঞ্চলের যাপিত জীবনের মানুষের ধারাবাহিক জায়গা, সে জায়গায় আসতে হবে। এই জায়গায় যদি আরোপিত সংস্কৃতি কেউ লাগাতে চায়, দেখাতে চায়, যেটা মানুষ হাজার বছর ধরে ধারণ করে না, এবং পাশাপাশি কেউ যদি মনে করে যে আমাদের মহিলা রাজনৈতিক সংগঠনের লোকবৃন্দ থাকবে, তারা তাদের মতো থাকবে, আর সাধারণ বিভিন্ন রূপে, বিভিন্ন ফর্মে, বিভিন্ন পোশাকের স্বাধীনতায়, তার চিন্তার স্বাধীনতায়, তার মত প্রকাশের স্বাধীনতায় থাকতে পারবে না। তার পোশাক এরকম কেন, সে অভিনয় শিল্পী কেন, সে সঙ্গীত শিল্পী কেন, সে কেন ইসলামের গান গায় না, বা বিভিন্নভাবে যদি আমরা সবাইকে একটা ফ্রেমওয়ার্কে আনতে চাই, তাহলে কিন্তু আমাদের ঐক্যের জায়গাটা সংকুচিত হয়ে আসবে। এই যে ঐক্যের জায়গা সংকুচিত করে আনার চেষ্টা হচ্ছে। পাশাপাশি একটি জিনিস আমরা দেখেছি যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমার সবচেয়ে ভিতরে যে জিনিসটা হাহাকারের মতো এসেছে, আমরা যে মা বোনদের সহযোগিতায় এসেছি, যারা আমাদেরকে পানি দিয়েছে, যারা আমাদের রক্তের ব্লিডিংকে যারা রক্ষা করার জন্য নিজের উন্নতি দিয়ে চেপে ধরেছে, সেই মানুষগুলা যখন হঠাৎ করে আমাদের রাজনীতি থেকে, আমাদের চালিকা শক্তির জায়গা থেকে যারা অদৃশ্য হয়ে গেল, কে বা কারা অদৃশ্য করলো, এই অদৃশ্য কিন্তু আমাদের খুবই একটি খারাপ দৃষ্টান্ত। যদি তারা আরো বেশি জুলাইয়ে আমাদেরকে যেভাবে, আমাদের গণঅভ্যুত্থানকে সফল করার জন্য যেভাবে অংশ নিয়েছে, রাষ্ট্রীয় কাঠামো, রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র সংস্কার কাঠামোতে যদি তারা আসতে পারেন, তারা অংশ নেয়, তাহলে কিন্তু এই বাংলাদেশ আরো বেশি সুন্দর হতে পারে এবং আরো বেশি সুন্দর হতে পারতো। এখন আমাদের এই জনাব তারেক রহমানের সরকার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, যাতে আমাদের সহনশীল অবস্থানে থেকে আমাদের মা বোনরা যদি সামনে আসে, আমাদের রাষ্ট্র আরো বেশি সুন্দর হবে এবং এই রাষ্ট্র আরো বেশি কার্যকর ভূমিকা পালনে সচেষ্ট হবে বলে মনে করি। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে আমরা আল জাজিরার যে সাক্ষাৎকার দেখেছি, যেখানে তৎকালীন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব
এবং সাদিক কায়েম যেভাবে সাক্ষাৎকার দিয়ে গণঅভ্যুত্থানের ন্যারেটিভকে শেষ করতে চেয়েছে, আসলেও এইভাবে গণঅভ্যুত্থানের ন্যারেটিভ শেষ হয়ে যায় না। ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যেখানে যে কটাই স্পট ছিল, প্রত্যেকটা স্পটের রক্তে রক্তে লেখা আছে প্রত্যেকটা যারা এই জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে। আমরা নাহিদকে দেখেছি, আসিফকে দেখেছি, যারা জুলাইকে বেগবান করেছে। আমরা দেখেছি যে ছাত্রদল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেতৃত্ব দিয়ে জুলাইকে বেগবান করেছে। সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, শিল্পগোষ্ঠী, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী সবাই বিভিন্নভাবে, অভিনয় শিল্পী সবাই বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে। এবং আরেকটি কথা বলবো, যে সময় টিভির কথা বলা হয়, এই সময় টিভিরও বিভিন্ন সাংবাদিক আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এবং আপনারা দখল করতে গেছিলেন? আমরা দখল করতে যাইনি, আমরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গিয়েছি। আপনি কি রাষ্ট্রের কাঠামো, এই রাষ্ট্রের ঠিক আছে, মানে এই অবকাঠামো কি সময় টিভি রক্ষা করার দায়িত্ব তো রবিউল ইসলাম নয়নকে দেওয়া হয়। 2 কোটি টাকা দাবি করে বসবে। আচ্ছা, তার নামে যে 2 কোটি টাকার অভিযোগটা আসা প্রথম আলো ধ্বংস করার দায়িত্ব কি কোন সংগঠনের কিনা? না, সংগঠনের না, যদি ধ্বংস করার দায়িত্ব না হয়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব সকলের। এটা অবশ্যই রাষ্ট্রের। আপনাকে অবশ্যই সময় টিভির 2 জন সাংবাদিক আপনাকে সহযোগিতা করতে, এটার কৃতিত্ব দিতে পারেন, কিন্তু বাকি 100 জন সাংবাদিক এটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটা হইতে পারে না। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংবাদিক বৃন্দ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, তাদের এটা স্বীকার করতে হবে। বিভিন্ন সাংবাদিক বৃন্দ যেভাবে জুলাইকে বেগবান করার জন্য সহযোগিতা করেছে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে এই ফেস দ্য পিপলের পায়োনিয়ার সাগর ভাই, উনিও যেভাবে সহযোগিতা করেছে, এটাও আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা যদি সকলের অংশগ্রহণকে সঠিকভাবে স্বীকার করি, তাহলে এই দেশ সুন্দর হবে, এগিয়ে যাবে। বাংলাদেশে বর্তমান সময়ে যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, আমরা মনে করি আমাদের সরকার উদারতান্ত্রিকভাবে সবাইকে অংশগ্রহণের সুযোগ দিয়ে, এবং আমাদের যে নতুন জেনারেশন আসছে জেন আলফা, সেই জেনারেশনকে নতুন কুড়ির মাধ্যমে বিভিন্নভাবে রাষ্ট্রীয় কাঠামোতে এবং সামাজিক কাঠামোতে অংশগ্রহণ করিয়ে যেভাবে সুন্দর করে এগিয়ে যাচ্ছে, এই রাষ্ট্র কাঠামো আমরা মনে করি আশাবাদী হয়ে উঠবে। যারা এই রাষ্ট্র কাঠামোকে ভিন্ন ধারায় প্রবাহিত করতে চাবে, যারা স্বপ্ন দেখে যে বিপ্লব এখনো শেষ হয়নি, তাদেরকে বলতে চাই, এই দেশে পরবর্তী বিপ্লব যদি হয়, অর্থনৈতিক বিপ্লব হবে, এবং এই অর্থনৈতিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে $1 ট্রিলিয়ন ইকোনমি গড়ে উঠবে, যে ইকোনমির মধ্যে নারী পুরুষ সকলের সমান অংশীদারিত্ব থাকবে। আবার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, যারা মনে করে যে বাংলাদেশের ধারাবাহিকতাকে দিয়ে যারা আলফাকে নিয়ে আসতে চান, আবার একদিকে আমরা দেখি যে আলিমের মতো একটা ছেলেকে, একটু শুনবেন, আপনাকে নিরস্ত্র একটা যারা বাংলাদেশে এবং সেটাকে এটা যে ষড়যন্ত্রের অংশ, দলের অনেককে আমরা দেখি যে এটাকে উদযাপন করতে, এটা যে ষড়যন্ত্রের অংশ, পাশাপাশি এটা যে একটা ডিপ স্টেট প্ল্যান, আমি এটি নাম বলতে পারি, জাহিদ ভাই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিষ্কার করেছেন, সভাপতি বিভিন্ন চাপের মাধ্যমে আপনি অস্বীকার করতে পারেন, সেটা ডিলিট করতে বাধ্য হয়েছেন। কিন্তু আমরা এর মাধ্যমে স্পষ্ট হই যে যারা ডিপ স্টেটকে প্রশ্রয় দিতে চায়, আমরা বলবো যে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা কোনো ডিপ স্টেটকে প্রশ্রয় দিব না, এই ধরনের অ্যাক্টিভিটিকে প্রশ্রয় দিব না, যার যদি এর মাধ্যমে যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার পথে কোনো ধরনের হুমকি তৈরি হয়। বাংলাদেশের জনগণ কিন্তু জুলাই গণঅভ্যুত্থান করতে পেরেছে, 90-এর গণঅভ্যুত্থান করতে পেরেছে, 71-এর মুক্তিযুদ্ধ করতে পেরেছে, সিপাহী জনতার বিপ্লব করতে পেরেছে। এই বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশ সরকার যদি হয়ে ওঠে, এই বাংলাদেশের ইতিহাসকে যদি কেউ চেপে ধরতে চায়, এদেশের হাজার বছরের সভ্যতা সংস্কৃতিকে যদি কেউ চেপে ধরতে চায়, আরোপিত সংস্কৃতি তৈরি করতে চায়, তাহলে আমরা বলবো এই বাংলাদেশে পরবর্তী জামাতের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, ইনসাফ কায়েমের নামে একটা অল্প বয়স্ক মেয়েকে সম্মুখ করার চিন্তা চেতনা, এই সবের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ শহীদুল্লাহ হলে সমকামিতাকে প্রশ্রয় দেওয়ার বিরুদ্ধে এই বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়ে যেতে পারে।